আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আমি আলোচনা করব জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, একটা লাইকও করে দিবে। দেখো, জ্যামিতির মৌলিক ধারণা এটা আমাদের সকলেরই প্রয়োজন আছে। এই যে জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ হলো পরিমাপ। ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা থেকেই জ্যামিতির উদ্ভব। খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড ধারাবাহিকভাবে তার এলিমেন্টস পুস্তকের ১৩টি খণ্ডে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়াসমূহ লিপিবদ্ধ করেন। কিছু মৌলিক ধারণা বা স্বতঃসিদ্ধের উপর নির্ভর করে জ্যামিতিক অঙ্কন ও যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ ইউক্লিডীয় জ্যামিতির মূল প্রতিপাদ্য বিষয়। বর্তমানে জ্যামিতির বহুমাত্রিক বিস্তৃতি ঘটেছে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা বা তোমরা এখান থেকে যা জানতে পারবে সেটা হলো জ্যামিতির কিছু মৌলিক ধারণা, যেমন স্থান, তল, রেখা ও বিন্দু ইত্যাদি ব্যাখ্যা করতে পারবে। সরল রেখা, রেখাংশ ও রশ্মির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। বিভিন্ন ধরনের কোণগুলোর মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। সমান্তরাল সরলরেখা বর্ণনা করতে পারবে। দুইটি সমান্তরাল সরলরেখা ও একটি ছেদক দ্বারা উৎপন্ন কোণগুলো বর্ণনা করতে পারবে। বিভিন্ন ধরনের ত্রিভুজ বাহুভেদে ও কোণভেদে ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন ধরনের চতুর্ভুজ চিহ্নিত করতে পারবে। এই অধ্যায়টা যদি আমরা ভালো করে পড়ি বা শিখি। এবার আসো ৬.১, স্থান, তল, রেখা ও বিন্দু। এটা আমরা শিখব। পাশের ছবিটি একটি ইটের ছবি। এই যে একটা ইটের ছবি। ইটটি কিছু জায়গা দখল করে আছে। এমনিভাবে প্রত্যেক বস্তুই কিছু জায়গা দখল করে থাকে। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বা উচ্চতা আছে তাকেই ঘনবস্তু বলে। তাহলে ঘনবস্তু কাকে বলে? যে বস্তুর দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, প্রস্থ, এই যে প্রস্থ, বেধ মানে উচ্চতা, বেধ বা উচ্চতা, এই যে উচ্চতা, এটাকে বলে উচ্চতা। আবার দেখো, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এই যে উচ্চতা, উচ্চতা বা বেধ, উচ্চতা বা বেধ আছে, তাকেই ঘনবস্তু বলে। তার মানে ইট হলো আমাদের একটা ঘনবস্তু। তাহলে ঘনবস্তু শিখলাম। এখন আমাদের শিখতে হবে স্থান বলতে আমরা কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তা বুঝি। অর্থাৎ এই ইটটা যতটুকুন জায়গা দখল করে আছে সেটা হলো স্থান। আমরা বিভিন্ন বস্তুর উপরিভাগ থেকে আমরা তলের ধারণা পাই। যেমন ইট, টেবিলের উপরিভাগ, কাগজের পৃষ্ঠা। ইটটির ৬টি পৃষ্ঠ আছে। প্রত্যেক পৃষ্ঠই এক একটি তল নির্দেশ করে। অর্থাৎ এই একটা পৃষ্ঠ, এই যে আর একটা পৃষ্ঠ, এই যে একটা পৃষ্ঠ, নিচে একটা পৃষ্ঠ যে তল রয়েছে, আবার ওই পাশে আর একটা পৃষ্ঠ আছে। এইভাবে ৬টি, ১, ২, ৩, ৪, ৫, আর ওই পাশে যাই আর একটা ৬। এই ৬টি তল হলো ঘনবস্তুর ইটের আছে। এর একটি তল যেখানে অপর একটি তলের সাথে মিশেছে সেখানে একটি ধার বা কিনারা উৎপন্ন হয়েছে। এই ধার বা কিনারা হচ্ছে রেখার একটি অংশের প্রতিরূপ। এরূপ ৩টি রেখা ইটের এক কোণায় এসে মিশেছে। এই কোণাগুলোতে এমন ক্ষুদ্র স্থানের সৃষ্টি হয়েছে যার শুধু অবস্থান আছে। আবার দেখো, ৩টি রেখা ইটের এক কোণায় এসে মিশেছে। এই যে ৩টি রেখা, ১, ২, ৩, এক কোণায় এসে মিশছে। এই কোণাগুলোতে এমন ক্ষুদ্র স্থানের সৃষ্টি হয়েছে যার শুধু অবস্থান আছে। এই ধরনের ক্ষুদ্র স্থানই আমাদেরকে বিন্দুর ধারণা দেয়। পেন্সিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়। বিন্দু কেবল অবস্থান নির্দেশ করে। বিন্দুকে এ, বি, পি, কিউ এর ন্যায় একটি অক্ষর দ্বারা নির্দেশ করে। যেমন এই যে একটা আমি ছিদ্র ফোঁটা দিলাম, এটাই হলো একটা বিন্দু। এবার আমরা দেখব ৬.২ কি রাখছি, রেখা বা রেখাংশ কাকে বলে আমরা সেটা একটু শিখি। কাগজের উপর এ ও বি দ্বারা নির্দেশিত দুইটি বিন্দু বিবেচনা করি। যেমন এই একটা বিন্দু, এই একটা বিন্দু।
বিন্দু দুইটির উপর একটি স্কেল রেখে এ থেকে বি পর্যন্ত দাগ টানে। এখান থেকে এ পর্যন্ত দাগ টানা হলো। এ বি একটি সরল রেখার অংশের প্রতিরূপ, অর্থাৎ এ বি একটি রেখাংশ। এই যে এ বি একটা রেখাংশ। রেখাংশটিকে উভয় দিকে একই বরাবর যতদূর খুশি বাড়ালেই একটি সরল রেখার প্রতিরূপ পাওয়া যায়। অর্থাৎ এইটা, এই বিন্দু যতদূর যাবে আমরা সরল রেখা পাবো। রেখার নির্দিষ্ট প্রান্ত বিন্দু ও দৈর্ঘ্য নেই। রেখার কোনো নির্দিষ্ট প্রান্ত বিন্দু বা দৈর্ঘ্য নেই। এই যে এ শুধু যেতেই থাকবে। এটা হলো রেখাংশ। আর এটা তীর দিয়ে বোঝাচ্ছে ও চলতেইছে যতদূর ইচ্ছা চলবে। তার মানে এটা রেখাংশ আর এটা রেখা। রেখা যতদূর খুশি যেতে পারে। এ বি, এই যে বলছে এ বি সরল রেখা। সরল রেখার কোনো প্রস্থ নেই। এই যে সরল রেখাটা, এর প্রস্থ আছে নাকি? নাই। চিত্রে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে রেখাটির সীমাহীন অংশ একটি রশ্মি। সীমাহীন অংশ একটি রশ্মি, যতদূর যাবে রশ্মি হবে। একে এ বি রশ্মি বলা হয়। অর্থাৎ এখান থেকে শুরু, এই জায়গা তীর দিয়ে বোঝাচ্ছে চলতেছে। এটা হলো রশ্মি। এবার দেখো রেখা, রেখাংশ, রশ্মি এর একটা পার্থক্য এখানে বোঝাইছে। পার্থক্যটা কি? একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। অর্থাৎ রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। দেখো এই যে রেখা, এর দৈর্ঘ্য চলতেছে, এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তবে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখাংশ অর্থাৎ এই যে এটা শেষ করে দিচ্ছে, এর থেকে বি পর্যন্ত এখানে শেষ। এটা হলো রেখা অংশ, অর্থাৎ রেখার একটা অংশ, এটার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রশ্মি, একটি রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এই যে এ বি, এই যে এ বি বোঝাইছে না, এ বি এটা রশ্মি, যতদূর খুশি চলতেছে, এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এরপরে বলছে একটি রেখার প্রান্ত বিন্দু নেই। একটি রেখার প্রান্ত বিন্দু নেই। এই যে সরল রেখা, সরল রেখা দ্বারা বোঝাইছে এ বি সরল রেখার প্রান্ত কোনো বিন্দু নেই। এপাশেও তীর, এপাশেও তীর, মানে চলতেছে দুই পাশ দিয়ে। আর রেখাংশের কি আছে? প্রান্ত বিন্দু আছে। এইটা শেষ করে দিছে, এখানেও শেষ করে দিছে। এ ও বি এর রেখা অংশ, পুরো একটা রেখার একটা অংশ এখানে শেষ করে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে রেখাংশ বলে। এর দৈর্ঘ্য শেষ আছে। রশ্মি, একটি রশ্মির মাত্র একটি প্রান্ত বিন্দু আছে। অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে, এটা হলো প্রান্ত বিন্দু, আর যথেষ্ট চলতেছে এ বি রশ্মি। এর কোনো প্রান্ত বিন্দু একটা আছে আর একটা নাই। এজন্য পিছনেরটা থাকবে, সামনেরটা প্রান্ত বিন্দু পাবে না। তাহলে আমি এখানে দুইটা করে উদাহরণ দিয়েছে। রেখা হলো একটি নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রশ্মির একটি নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। রেখা, একটি রেখার প্রান্ত বিন্দু নেই, রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে, আর একটি রশ্মি মাত্র একটি প্রান্ত বিন্দু আছে। এই হলো পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা 106 ও 107 পৃষ্ঠার আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে 108 পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আমাদের সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।